বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। বাংলাদেশে নতুন ভূমিকায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন। খুব শীঘ্রই বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জিনপিং কি জিনিস, হাসিনাকে না ইউনূসকে হা, একটা সয়ে বেরিয়ে গেল আসল রূপ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানাবো যিনি হতে পারেন ডক্টর ইউনূসের যোগ্য উত্তরসূরি, জানালেন পিনাকি ভট্টাচার্য। এবং সবশেষে জানিয়ে দেব সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে। এনে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। বাংলাদেশে নতুন ভূমিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন। খুব শীঘ্রই বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন অস্বস্তি তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। কবে হবে দেশে নির্বাচন, এই ইস্যুতে নানাভাবে সুর চড়িয়েছে বিএনপি। অবশেষে বাঁধ ভেঙে সম্প্রতি ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে দেশে ভোটের আয়োজন করবে তারা। তাতে অবশ্য কিছুটা আশ্বস্ত হয়েছে বিএনপি। ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে মুখ খুলতে বড় কথা বলে দিলেন সেদেশের সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কি বললেন তিনি? নিজের সমাজ মাধ্যমে সার্জিস লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আপাতত সার্জিসের এই মন্তব্যই নতুন করে শোরগোল পড়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। জল্পনা তৈরি হয়েছে, তবে কি এবার ইউনূসকে সামনে রেখে ভোটে লড়তে চায় জাতীয় নাগরিক পার্টি? উল্লেখ্য, দল গড়ার আগে সার্জিসরা ছিলেন ইউনূসের প্রশাসনের অন্দরে। এমনকি অনেকে বলে থাকেন, বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও তারপর গঠিত তদারকি সরকারের মাথায় কাকে বসানো হবে, সেই ছকটাও কষেছিলেন সার্জিস আলম ও তার সতীর্থ নাহিদ ইসলাম। এবার সেই হাসিনা বিরোধী অন্যতম ছাত্রমুখ সার্জিস ইউনূসকে চাইছেন নতুন পদে। বিশেষজ্ঞদের দাবি, দেশে ভোট এলে তদারকি সরকার ভাঙবে, নতুন সরকার তৈরি হবে। ভোটের রাজনীতিতে সার্জিসরা এখনো নতুন, এমনকি তাড়াহুড়োয় নতুন দল গড়লেও তারা এখনো তা সাজিয়ে উঠতে পারেনি। তা খুবই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির মতো বছর পূর্ণ দলের সামনে আদৌ টিকতে পারবে কি সার্জিস নাহিদরা? সেই সংখ্যাতেই হয়তো ইউনূসের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশের নির্বাচনের নামতে চাইছেন তারা। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের দাঁড় করিয়ে দিতে চাইছে নতুন পদ। গত মঙ্গলবার বাংলাদেশ হয়ে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে বেইজিং পাড়ি দেন তিনি। বাংলাদেশের অন্দরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মাঝে দেশের বিনিয়োগের পালে চীন সাগরে হাওয়া দিতেই শিয়ের কাছে দ্বারস্থ হন তিনি। শুক্রবার সেই নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে হয়ে গেছে বৈঠক। বাংলাদেশের প্রেস সচিব জানাচ্ছেন, একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর, চুক্তি স্বাক্ষর, সব মিলিয়ে অত্যন্ত সফল হয়েছে ইউনূসের চীন সফর। সম্ভবত শনিবার দেশে ফেরার তোড়জোড় করবেন ডক্টর ইউনূস। প্রায় 1 বছর আগে ইউনূসের মতো কিন্তু চীন সফরে গিয়েছিলেন আরও একজন, তিনি শেখ হাসিনা। বাংলাদেশে তার সরকার ধূলিসাৎ হয়েছে। একটা গণ আন্দোলনের মাটিতে মিশে গিয়েছে হাসিনার সাম্রাজ্য। তিনি নিজেও এখন দেশ ছাড়া। অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে যত চাপ বাড়ছে, ততই তলে তলে আওয়ামী লীগ নিজেদের হারিয়ে ফেলা শক্তি সঞ্চয়ের ব্যবস্থা করছে। গত বছর জুলাই মাসে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। সেই সময় বাংলাদেশের অন্দরে তৈরি হয়েছিল ভারত বিরোধী আবহ। রাস্তায় রাস্তায় চলছিল ভারত বিরোধী স্লোগান। ওয়াকিবহাল মহলের মতে সেই আবহেই হাসিনাও খানিকটা হয়ে উঠেছিলেন চীনপন্থী। ভারত সফর সেরে দেশের আবহকে কাজে লাগিয়ে গিয়েছিলেন চীনে বিনিয়োগ টানতে।
যেমনটা ইউনূস গিয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা সফল ফলপ্রসূ হলেও হাসিনার হয়নি। 4 দিনের সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরে এসেছিলেন তিনি। প্রশাসনিক মহল তরফের বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল ব্যক্তিগত কারণে দেশে ফিরতে হয়েছে তাকে। তবে হাসিনা সে সময় আগে প্রত্যাবর্তনকে কোনো মতেই সহজভাবে দেখেনি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। একাংশের দাবি চীনের প্রতি ক্ষুণ্ণ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী হাসিনাকে দেওয়া আর্থিক সহায়তার প্রতিশ্রুতি রাখেনি বেইজিং, তাই মনোকষ্ট নিয়েই বাড়ি ফিরতে হয়েছিল তাকে। কেউ কেউ আবার বলেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হলেও তাতে মনোপুত হয়নি হাসিনা। এই ঘটনার প্রায় 1 বছর পর যখন ইউনূস পাড়ি দিলেন চীনের উদ্দেশ্যে, তখন যেন আকাশ ছোঁয়া প্রাচীর সরিয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানালেন শি জিনপিং। তবে কি সেই সময় বাংলাদেশের অন্দরের আবহাওয়াটা আগেই টের পেয়ে গিয়েছিলেন সে দেশে যে কিছু একটা বদল হতে চলছে তা বুঝতে পেরে নিজেকে আগেভাগে হাসিনাপন্থী তকমা থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। বলে রাখা ভালো, হাসিনার দেশে ফিরতে দিন কয়েকের মধ্যে কোটা আন্দোলন নিয়ে চড়ে পারত। এমনকি হাসিনা যখন ভারত হয়ে চীন সফরে, তখনই একটু একটু করে নিজের আঁচ বাড়াচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের রাজনীতিতে আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যোগ্য উত্তরসূরি কে হতে পারেন। এই প্রশ্নের উত্তরে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি হিসাবে মনোনীত করেছেন। পিনাকি ভট্টাচার্য তার পরামর্শে বলেন, তারেক রহমান বাংলাদেশের 2 জনপ্রিয় ও আলোচিত রাজনৈতিক নেতার সন্তান। এই কারণে এই পরিবারের প্রতি জনগণের আস্থা রয়েছে, যা তাকে রাজনীতিতে সফলতার দিকে পরিচালিত করতে পারে। দ্বিতীয় কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, তারেক রহমান তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে একজন, যিনি সিনিয়র এবং তরুণ 2 প্রজন্মকে একত্রিত করতে সক্ষম। পিনাকি বলেন, তারেক রহমান দলের মধ্যে শক্তিশালী সংগঠক হিসাবে পরিচিত এবং কঠিন সময়ে দলকে ঠিক রাখতে সক্ষম হয়েছেন। তবে তিনি পরবর্তী সরকারের নেতৃত্বে সফল হবেন কিনা সেই বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। পিনাকি তার বক্তব্যে বলেন, বিএনপি ইতিমধ্যেই কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছে এবং তারা ভারতসহ আন্তর্জাতিক সমস্যা সামলাতে সক্ষম হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এছাড়া পিনাকি ভট্টাচার্য পরামর্শ দিয়েছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে একটি ট্রানজিশনাল সরকার গঠন করা যেতে পারে। এতে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী দলকে অন্তর্ভুক্ত করা হবে। এতে বিএনপির নেতাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করার সুযোগ হবে এবং এটি রাজনৈতিক ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে সহায়ক হবে। পিনাকি আরও বলেন, প্রফেসর ইউনূসের মেন্টরিং ও আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে তারেক রহমান উপকৃত হবেন। এর ফলে তার ইমেজ সুসংহত হবে এবং তার রাজনৈতিক পথচলা আরও সফল হবে বলে মনে করেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটাই বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের 2025 সালের বার্ষিক প্রতিবেদনে। এতে বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর হিন্দু ধর্ম অবলম্বনকারীদের এবং তাদের মন্দিরের ওপর হামলা বেড়েছে বলে তাদের সংগঠনগুলো দাবি করেছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, ইউএসসিআইআরএফ এর প্রতিবেদনে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা একেবারেই সত্য নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে, এর পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই। তবে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের অবস্থা আরও শোচনীয় হয়েছে।
যদিও মার্কিন ওই প্রতিবেদনে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের জন্য বিশেষভাবে উদ্বেগের অথবা নজরদারি রাখা দেশগুলোর যে তালিকা করা হয়েছে সেসব দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, ভিসা কড়াকড়ি ও সহায়তা বন্ধের মতো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে, সেই তালিকায় বাংলাদেশ পড়েনি। বিশেষ উদ্বেগের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান, ভিয়েতনাম, সৌদি আরব, রাশিয়া, কিউবা, ইরিত্রিয়া, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরান। অন্যদিকে সংখ্যালঘু নির্যাতনের কারণে বিশেষভাবে যেসব দেশের ওপর যুক্তরাষ্ট্রের নজর রাখা উচিত বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে তার মধ্যে আছে আলজেরিয়া, আজারবাইজান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাকিস্তান, কিরজিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, উজবেকিস্তান ও তুরস্ক। মার্কিন প্রতিবেদনে ভারত, পাকিস্তান ও বার্মার মতো উদ্বেগের মূল তালিকায় থাকা দেশগুলো সংখ্যালঘু নির্যাতন বন্ধে নিষেধাজ্ঞা জারি, ভিসা কড়াকড়ি আরোপ, সহায়তা বন্ধের মতো জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। ভারতে সংখ্যালঘু নির্যাতনে উৎসাহ দেওয়া, সহায়তার মতো অভিযোগ গুপ্তচর সংস্থা র এবং বিকাশ ইয়াদবের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও এই একই রকম পরামর্শ দেওয়া হয়েছে। তবে এসব সুপারিশ বাস্তবায়ন করা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়।